প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের ডাক। দিনে তীব্র গরম, শেষ রাতে হালকা ঠান্ডা আর কুয়াশা মাখা ভোরে চাপ বাড়াচ্ছে কিছু রোগও। কোমল শরীরে আঘাত হানছে নিউমোনিয়া। এক গবেষণায় দেখা গেছে দেশে মোট শিশু মৃত্যুর 28% জন্যই দায়ী এই নিউমোনিয়া। দর্শক, আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো নিউমোনিয়া নিয়ে, কথা বলবো কেন হয় এ রোগ আর প্রতিরোধের উপায় বাকি। এজন্য বদ্যিবাড়িতে আজকে উপস্থিত আছেন ডাক্তার সারাবন তহুরা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল। ম্যাম, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আমরা নিউমোনিয়া নিয়ে কথা বলছি। শুরুতে যদি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, এই নিউমোনিয়া আসলে কি? আচ্ছা, নিউমোনিয়া হচ্ছে একটা সংক্রামক ব্যাধি। সেটা ফুসফুসের যদি ইনফেকশন হয় সেটাকে বলা হয় নিউমোনিয়া। আচ্ছা। এটা বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে হয়। যেমন মেইন বাচ্চাদের যদি আমি ধরি, আন্ডার 5 হচ্ছে চিলড্রেন, তাহলে ব্যাকটেরিয়াটাই সবচেয়ে বেশি মেইন পজিটিভ অর্গানিজম। এছাড়া ভাইরাস দিয়ে হবে, তারপর ইভেন টিউবারকুলোসিস থেকেও হচ্ছে যে নিউমোনিয়া হবে, এবং অন্য আদার্স অ্যাটিপিক্যাল, মাইকোপ্লাজমা, ফাঙ্গাস সব কিছু দিয়েই নিউমোনিয়া হয়। ভয়াবহতাটা আসলে কতটুকু? ভয়াবহতাটা তো ডেফিনেটলি। এখনো পর্যন্ত নিউমোনিয়ায় বাংলাদেশে আন্ডার 5 মর্টালিটির অন্যতম, প্রথম সারির মধ্যে অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া। দেখেন, নিউমোনিয়া টার্মিনোলজিটা কিন্তু গ্রামে, শহরে এবং একটা অশিক্ষিত মানুষেও কিন্তু কাশি হলে, জ্বর হলে বা শ্বাসকষ্ট হলে সে কিন্তু এসে বলে, বাচ্চার মনে হয় নিউমোনিয়া টার্মিনোলজিটা সবাই জানে। কিন্তু তারপরেও, এত জানার পরেও এটা কিন্তু এখনো শিশু মৃত্যুর অন্যতম কারণ বাংলাদেশে। তার মনে হচ্ছে যে অ্যাওয়ারনেসের সাথে আরও কিছু দরকার, কিছু জেনারেল এডুকেশন। এই জন্য নিউমোনিয়াটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিশেষ করে চাইল্ডহুড নিউমোনিয়া। সেক্ষেত্রে কি করণীয় আছে? বলছেন অনেক কিছুই আসলে জানার আছে কিংবা করার আছে। আচ্ছা, যেমন এই যে এই নভেম্বরের 12 তারিখ, সেটা কিন্তু গ্লোবালি, ইন্টারন্যাশনালি এটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে হিসেবে পালন করা হয়। এটা আমার উদ্দেশ্য কি, সেটা অ্যাওয়ারনেস ডেভেলপ করা গ্লোবালি সবার মাঝখানে। এটা কিন্তু অনেক দিন ধরে হয়ে আসছে। শুধুমাত্র এটা করলে হবে না, এটা তো এভাবে করছে, কিন্তু প্রতিটা দেশের আলাদা আলাদা কিন্তু নিউমোনিয়ার কজ, এভরিথিং সব কিছু আলাদা। সেক্ষেত্রে প্রতিটা দেশের আলাদা আলাদা স্ট্র্যাটেজিটা মেনটেন করা দরকার। শুধুমাত্র অ্যাওয়ারনেস, এডুকেশন, এবং এটার সবচেয়ে বড় কথা হচ্ছে ইমপ্লিকেশন। এটা যদি আমি এটাকে প্রয়োগই না করতে পারি, অনেক বেশি হলো, এটার মধ্যে অনেক স্ট্র্যাটেজিক চেঞ্জ, অনেক কিছু এটার মধ্যে জড়িত। গবেষণা ব্যাপার আছে, কারণ আমাদের দেশের লোকাল গবেষণা, আমাদের অর্গানিজম, আমি যদি পাশ্চাত্য দেশ বা অন্য দেশের গবেষণা থেকে যে জীবাণুগুলো আসছে সেটা যদি আমি পড়াই বা স্টুডেন্টদেরকে দেখাই, সেভাবে চিকিৎসা করি, তাহলে এই সমস্যার সমাধান হবে না। আমাদের নিজস্ব ডেটা, নিজস্ব স্ট্র্যাটেজি, আমাদের ড্রাগের কোনটা সেন্সিটিভিটি, আমাদের কি কোনটাতে বেশি আমাদের কার্যক্ষমতা হারাচ্ছে, যেমন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এগুলো আমাদের লোকাল ডাটা দিয়ে আমাদের চিকিৎসাটা এগিয়ে যেতে হবে। তাছাড়া আরেকটা ব্যাপার খুবই একটা মানে এটা দুঃখজনকও, একদিকে যেমন স্বস্তি, যেমন নিউমোনিয়া এমন একটা রোগ, সেটা ট্রিটেবল এবং প্রিভেন্টেবল। এটা তো একটা স্বস্তির একটা জায়গা, মানে আমরা এটাকে ইচ্ছা করলেই প্রতিরোধ করতে পারি, আবার হলে এটার একটা খুব ভালো চিকিৎসা প্রতিকার আছে। কিন্তু ফ্রাস্ট্রেটিং ব্যাপারও আছে, সেটা হচ্ছে তারপরেও আমাদের চাইল্ড মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটির অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া। তার মানে এই ব্যাপারটা কোথাও না কোথাও তো ডেফিনেটলি একটা গ্যাপ থেকে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে মেইন কারণগুলো কি, যে আমাদের দেশে আমরা যেমন ঋতু পরিবর্তনের সময় দেখি এটার প্রভাব বেশি? আচ্ছা, নিউমোনিয়াটা হচ্ছে, এটা তো বললামই, এটা জীবাণু দিয়ে হতে হবে, এবং সেটা কিন্তু মুখে খাবার খেলো, যেমন ডায়রিয়া, জীবাণু পেটে চলে গেল, ব্যাপারটা এরকম না। এটা হাঁচি কাশির মাধ্যমে জীবাণুটা আমার শ্বাস নালীর ভিতর দিয়ে ফুসফুসের মধ্যে চলে যেতে হবে। তাহলে এটার মধ্যে হাইজিনের ব্যাপার আছে, যেই জীবাণুটা দিয়ে আক্রমণ করছে সেটা কতটুকু কার্যক্ষম, মানে আমরা কার্যকরী অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারছি। এটার মধ্যে খুবই উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, সাথে অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন। এই তিনটা যদি আমি একসঙ্গে মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। পরবর্তীতে কিন্তু এই জীবাণুটা আর
ওই অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যাবে না। এটা কিন্তু আমরা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটা নিয়ে বেশি কথা বলছি, তার কারণ হচ্ছে মানে চাইল্ড মর্টালিটির বেশিরভাগ যে পজিটিভ অর্গানিজম তার মধ্যে ব্যাকটেরিয়াটাই বেশি। ভাইরাল নিউমোনিয়া একটু মাইল্ড হয়, সেটা সেলফ লিমিটিং, নিজে নিজেই ভালো হয়ে যায়। তো এজন্য ব্যাকটেরিয়াটা নিয়ে আমরা বেশি কথা বলছি, যে এটার যেহেতু চিকিৎসা পদ্ধতিটা আমাদের খুব সিম্পল অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু এটা ট্রিটমেন্ট করা যায়, কিন্তু অনেক সময় মিসইউজ হয়, ওভারডোজ হয়, কিংবা আন্ডার ডায়াগনোজ বা আন্ডার ট্রিটমেন্টও হয়। এগুলো অনেক অনেক প্রবলেম আছে। তারপর হচ্ছে যে প্রিভেনশনের ব্যাপারটা একদম জন্মের প্রথম ঘন্টা থেকে আসলে নিউমোনিয়ার প্রিভেনশন। তার কারণ হচ্ছে আমাদের প্রিভেনশনকে হচ্ছে ইমিউনিটির সাথে সম্পর্কিত। একটা হচ্ছে আমাদের শরীরে নিজের ইমিউনিটিটাকে এত শক্তিশালী করা যে আমাদের ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে এসে কাজ করতে পারছে না। আরেকটা হচ্ছে যে বাহির থেকে কিছু ইমিউনোলজিক্যাল এজেন্ট আমরা ভিতরে দিতে পারি, যেমন ভ্যাকসিন। তো প্রথম দিন থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে মায়ের শাল দুধ, এটা কিন্তু বলা হয় যে একটা বাচ্চার, একটা মানুষের জীবনের প্রথম অ্যান্টিবায়োটিক। তার মানে এটা এতটা হাইলি কনসেন্ট্রেটেড, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটা সিরাম। তো সেইটা যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু ওই ফার্স্ট ইমিউনিটিটা ডেভেলপ করছে। তারপর হচ্ছে আমরা 6 মাস পর্যন্ত, মানে 180 দিন পর্যন্ত শুধু মাতৃবুকের দুধ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা এক ফোঁটা পানিও যদি না দেওয়া হয় তাহলেও কিন্তু আমাদের এই ইমিউনিটিটা আরো জোরদার হয়ে গেল। তারপর অ্যাপ্রোপ্রিয়েট আমরা যেটা কমপ্লিমেন্টারি ফিডিং, মানে পারিবারিক পুষ্টিকর খাবারগুলো, সেটাও আমার ইমিউনিটি বৃদ্ধি করবে। এরপরে হচ্ছে যেটা ভ্যাকসিন, যেটা আমরা বাহির থেকে আমরা দিচ্ছি। আমাদের যেসব অর্গানিজম দিয়ে হচ্ছে নিউমোনিয়া হচ্ছে, তার সেই অর্গানিজম এগেনস্টে যদি আমরা ভ্যাকসিনগুলো শরীরে দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের এটাকে প্রতিরোধ করলো। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে হাঁচি কাশির মাধ্যমে আমরা ছড়াচ্ছি, তাহলে এক পার্সোনাল হাইজিন, যে আমি অন্যের কাছ থেকে আমি কিভাবে রক্ষা পাবো। আরেকটা হচ্ছে আমার দ্বারা যেন না ছড়ায়, এই এডুকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা দেখি যে শিশুদের নিয়েও কথা বলছি, এবং অধিকাংশ 5 বছর কিংবা 2 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আসলে হাইজিনটা কেমন হবে এবং এটা আসলে মেইনটেইন করবে কি? ওই যে বললাম, মেইনটেইন তো আসলে দ্বিপাক্ষিক একটা ব্যাপার। সেটা হচ্ছে যে বাচ্চাকে আমরা করোনার সময় একদম ছোট ছোট বেবিকে আমরা শিখিয়েছি না, কিভাবে হাঁচি দিলে কিভাবে রুমাল দিয়ে ধরতে হবে, কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে, তারপরে যে কোনো কিছু হাত দিয়ে মুখে নাকে দেয়া যাবে না। এই জেনারেল এডুকেশনগুলোই আমরা যদি একদম ছোটবেলা থেকে একটা বাচ্চাকে শেখানো শুরু করি, শুধু শেখানো না, বাচ্চা কিন্তু কখনো অ্যাডভাইস ফলো করে না, ওরা ফলো করে শুধু দেখে যে কি করছে অন্যরা কি করছে। আপনি যতই বলবেন সেটা ফলো করবে না, কিন্তু আপনি কি করছেন সে আপনাকে হচ্ছে সেটা ফলো করবে। শুধু বললে হবে না, আমি আমার পরিবেশটাকে আমিও মেনটেন করছি। আমার সামগ্রিক পরিবেশে আমি একজনকে বলছি তুমি হাঁচি দিলে মুখে হাত দিবে এবং হাত ধোবা, সেই জিনিসটা আমি নিজেও করছি। এই ব্যাপারটা একটু পার্সোনাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ঘরের ভিতরে হাইজিন, যেমন ধুলাবালি থেকে আসে। যেমন আমার বাসার যে আমি কার্পেট, সাধারণত অ্যাটোপিক যারা কার্পেট তো ইউজ না করাই ভালো। অ্যাজমা যারা অ্যাজমাও কমপ্লিকেশন হয়ে কিন্তু নিউমোনিয়া হয়, তো সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং ঘরের ভিতরের হাইজিন মানে আমি স্মোক করব না। যেমন আমাদের দেশের ইনডোর যে পলিউশনে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘরে যারা সিগারেট খাচ্ছে, তো সেটা যদি আমি না করি। তারপর অনেকে পেট এনিমেল, তারপর হচ্ছে বার্ডস, এগুলো কিন্তু অনেক অনেক অ্যালার্জিও হচ্ছে যে এটা ছড়ায়। যাদের অ্যালার্জি জনিত প্রবলেম আছে, এইখান থেকে কিন্তু কমপ্লিকেশন হয়ে নিউমোনিয়া হতে পারে। সেক্ষেত্রে যদি একটু লক্ষণের দিকে যাই, যে কি ধরনের লক্ষণ নিয়ে আপনারা বেশি পেয়ে থাকেন? আচ্ছা, নিউমোনিয়া হচ্ছে একটা ফুসফুসের ইনফেকশন। এখানে ইনফেকশন এবং ফুসফুস দুটো ব্যাপার জড়িত। তাহলে ফুসফুস রিলেটেড যে কমপ্লিকেশন বা কমপ্লেইনগুলো থাকে, প্রবলেমগুলো, সেটা হচ্ছে কাশি দিয়ে শুরু হয়। এবং এটা ইনফেকশনের সাথে জ্বর, এই কাশিটার সাথে বাচ্চাদের জ্বর হয়, যেমন কাশি এবং একটা পর্যায়ে শ্বাসকষ্ট হয়। তো কাশি, শ্বাসকষ্ট এবং জ্বর, এই তিনটার সঙ্গে বাচ্চাদের কিন্তু আরেকটা জিনিস খুব রিলেটেড, সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। এই ব্রঙ্কিওলাইটিসটা কিন্তু নিউমোনিয়া না, এটা ইনফেকশন, এটা ইনফ্লামেশন, এটা একটা বিনাইন, এটা খুব সহজে, এটা দিয়ে বাচ্চার মৃত্যু হবে না, কিন্তু
এবং কমপ্লিকেশনটা এত কম বেশি হবে না। তো এটার সঙ্গে অনেক সময় মিসডায়াগনোসিস হয়। তো সেক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে আন্ডার ডায়াগনোস বা ওভার ডায়াগনোস হচ্ছে নিউমোনিয়া, কিন্তু নিউমোনিয়ার বাচ্চারা হচ্ছে অনেক বেশি সিক হবে। আর ব্রঙ্কিওলাইটিসের বাচ্চারা বলা হয় হাসি বাসি কাশি, মানে আমার বাচ্চা কাশি দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বাসির মতো আওয়াজ বের হচ্ছে, কিন্তু বাচ্চাটার মুখে হাসি, মানে অত সিক না। আচ্ছা, ফিভারটাও লো গ্রেড। বাট নিউমোনিয়া যখন হবে বাচ্চা অনেক সিক হয়ে যাবে, যে একদিনের মধ্যে হাই গ্রেড ফিভার উঠে যাবে এবং কাশিটা শুকনা কাশি না, এটা সাধারণত ইনফেকশন রিলেটেড, যেহেতু এটা কফটা অনেক কফ হয়, প্রোডাক্টিভ কফ হয়, এবং এই প্রোডাক্টিভ কফ যেটা স্পুটামটা বাচ্চারা বের করতে পারে না, গলার মধ্যে আটকে যায়, তখন তাদের বমি হয়, খেতে চায় না এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এবং অনেক অনেক বাচ্চারা সিক হয়ে যায়। এবং আমরা হাসপাতালে গিয়েছি এবং যারা নিউমোনিয়া আক্রান্ত যে শিশুরা, তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছিলেন যে বারবার তাদের শিশুর শরীরে এই নিউমোনিয়া আঘাত আনছে, যেমন গত বছর হয়েছে, এবার আবার হচ্ছে, কিংবা কারো কারো 1 বছর 2 বছর বয়স, তার ভিতরে 2-3 বার করে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটার আসলে কারণ কি? আচ্ছা, এটার কারণ হচ্ছে, এটাকে যেটা আপনি বলছেন সেটা অ্যাকচুয়ালি হচ্ছে রিকারেন্ট নিউমোনিয়া। আচ্ছা, রিকারেন্ট নিউমোনিয়া হচ্ছে যে বারবার একটা বাচ্চার নিউমোনিয়া হচ্ছে। এখন এই রিকারেন্সের সঙ্গে কিন্তু আপনার অ্যাজমা, অ্যালার্জি এবং ব্রঙ্কিওলাইটিসও জড়িত। একটা যেমন আপনি কিছুক্ষণ আগে যেটা বললাম, যাদের ফ্যামিলিতে অ্যালার্জির সমস্যা আছে কিন্তু বাসায় অনেক অনেক ট্রিগার ফ্যাক্টর আছে, তারাও কিন্তু বারবার তারা অ্যাজমা কিংবা ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত হয়। তো সেটাকেও নিউমোনিয়া বলে অনেকে ভুল করে। তো এই প্যাটার্নটা হচ্ছে এরকম, 2 মাস থেকে এই 2 বছর পর্যন্ত, সাধারণত 6, 7, 8 মাস বা অ্যারাউন্ড 1 ইয়ারের মধ্যে সবচেয়ে এই ব্যাপারটা হয়। এটা কিন্তু নিউমোনিয়া না, কিন্তু এটা আবার অনেক সময় কমপ্লিকেটেড হয়ে নিউমোনিয়া হতে পারে। আর রিয়েলি যেটা নিউমোনিয়া, যেটা বছরে 3-এর অধিকবার হচ্ছে, অবশ্যই এটাকে আমলে নিতে হবে। ব্যাপারটা একটু সিরিয়াস। রিকারেন্ট নিউমোনিয়া শুধুমাত্র আমরা যেভাবে ভাবছি যে হাঁচি কাশির মাধ্যমে জীবাণু আমার শরীরে গেছে, ব্যাপারটা ওই লেভেলের থাকে না। তখন বুঝতে হবে এটার বিহাইন্ডে অন্য কিছু আছে। হতে পারে এই বাচ্চাটা জন্মগতভাবেই কম ইমিউনিটি নিয়ে জন্মগ্রহণ করেছে, যে কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি, তাহলে তার এই জীবাণুর এগেইনস্টে কাজ করার মতো ইমিউনিটি শরীরে তৈরি হয় না, এটা একটা রোগ জন্মগত। আরেকটা হতে পারে যে অনেক সময় সাটেল ফরেন বডি, এটা আমি অনেক বছর ধরে এটা নিয়ে অ্যাওয়ারনেসের আমি চেষ্টা করছি, যেটা বাচ্চারা ওই 6 মাসের পর থেকে মাউথিং হচ্ছে, এটা তাদের একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন, যে কোনো কিছু পৃথিবী এক্সপ্লোর করবে জিনিস মুখে দিয়ে। তো ওই মুখে সেটা ফুড সাবস্টেন্স হোক আর নন ফুড সাবস্টেন্স হোক, সেটা সে মুখ দিয়ে এক্সপ্লোর করবে। ওই সময় যেহেতু তাদের দাঁত তৈরি হয় না, চিবাতে পারে না এবং কোঅর্ডিনেশনটা হয় না, হাসে কাঁধে মুখে দিয়ে, তখন সাথে সাথে ওটা শ্বাসনালীতে চলে যায়, খাদ্যনালীতে না যেয়ে। তো ওটা যদি ভিতরে যে আটকে যায়, তো এদের যেটা হয় অনেক সময় মেটাল, যেটা যেমন হিজাব পিন, অনেক হিজাব পিন আমি প্রায় প্রতি সপ্তাহেই বের করি যে শ্বাসনালী থেকে। তো সেফটি পিন, মেটালিক জিনিস, স্ক্রু, এগুলো কিন্তু এক্স রে আসলে ধরা পড়ছে। কিন্তু বাদাম, যেটা কমনলি ঢুকে যায়, বাদাম, ছোটোখাটো প্লাস্টিকের জিনিস, এটা কিন্তু এক্স রেতে ধরা পড়ে না। তো এটা, এবং খুব ছোট জিনিস, সেটাতে এক্স রেতে খুব অবভিয়াস ফিচারও বোঝা যায় না। এইটা থেকে যে কিন্তু রিকারেন্ট নিউমোনিয়া হয়, কারণ ওখান থেকে ইনফেকশন হয় এবং ওর কখনোই নিউমোনিয়াটা, এবং ওদের পারসিস্টেন্ট নিউমোনিয়া হয়। একটা রিকারেন্ট নিউমোনিয়া, একটা পারসিস্টেন্ট, যেটা 1 মাসের অধিক, 4 সপ্তাহের বেশি সময় ধরে নিউমোনিয়াটা ভালো হচ্ছে না। এই ধরনের কমপ্লিকেটেড নিউমোনিয়া এখানে হতে হতে ব্রঙ্কিওলাইটিস হয়ে যায়। সিস্টিক ফাইব্রোসিস একটা রোগ আছে, সেটা হচ্ছে একদম জেনেটিক, জন্মগতভাবে এই রোগটা হচ্ছে, যেটা আগে ভাবা হতো যেটা পাশ্চাত্যের রোগ, বাংলাদেশে নাই, কিন্তু রিসেন্টলি কিন্তু আমরা দেখছি অনেক এই রোগটা আমরা ডায়াগনোসিস করছি। আগে ডায়াগনোসিস হতো না, এখন করতে পারছি। যাদের সিস্টিক ফাইব্রোসিস হয় তাদের বারবার এরকম নিউমোনিয়া হবে। যাদের হার্টে ফুটা, যেমন যেগুলো কিছু আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, নীল কালো হয়ে যায়, সায়ানোটিক, তাদের খুব একটা হয় না। কিন্তু যারা অ্যাসানোটিক, এসডি বিএসডি, হার্টে অনেক বড় ফুটা, তাদের কিন্তু আবার রিকারেন্ট নিউমোনিয়া হয়। তাহলে এইটা কিন্তু আমাদের যে নর্মাল নিউমোনিয়া নিয়ে আমরা কথা বলি, তার চেয়েও বেশি কিছু। তার মানে এই বারবার নিউমোনিয়া হওয়ার পিছনে তার একটা অন্য কিছু কারণ আছে, জীবাণুটা বিয়ন্ডে অনেক কিছু হতে পারে। তারপর কনজেনিটালি যেমন অ্যাসিলিয়ারি মুভমেন্ট, যেমন আমাদের এই যে নাকের ভিতরে সিলিয়া আছে, এগুলো জীবাণু সব বের করে দেয়। তো কার্টাজেনাস সিনড্রোম বলে এক ধরনের সিনড্রোম আছে, সেইটা এই জন্মগতভাবে এই জিনিসটা তাদের ডেভেলপ হয় না। তো আবার কিছু ব্যাপার আছে যে জন্মগতভাবে লাংসের কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে,
সেই জন্মগত ত্রুটি যাদের ভিতরে থেকে যায় তাদের ফোকাল পয়েন্ট থেকে যায় যে ওদের বারবার জীবাণুটা যদি আমাদের শরীরে একবার ঢুকে যায়, হাঁচি কাশির মাধ্যমে শ্বাসনালীর ভিতরে ঢুকে গেল, তাহলে ওটা ইনফেকশনের দিকে চলে যায়, তাদের ওটাকে খুব মোর প্রন টু ডেভেলপ নিউমোনিয়া, তখন দীর্ঘমেয়াদী হয়ে যায়, দীর্ঘমেয়াদী এবং রিকারেন্সি হয়। আচ্ছা, ভালো হলো তো, ভালো হলে তো আবার ভালো, মানে আবার হওয়ার কথা না, কিন্তু বারবার হচ্ছে, কারণ ওর ফোকাল পয়েন্টটা থেকেই যাচ্ছে। আচ্ছা, যদি আপনি এবার একটু চিকিৎসায় আসি, যে নিউমোনিয়ার চিকিৎসা কি রয়েছে? আচ্ছা, ওই যে প্রথমেই বলেছিলাম যে এটা একটা ট্রিটেবল ইয়ে, তো নিউমোনিয়ার চিকিৎসা যদি ব্যাকটেরিয়াল হয় সেটা তো অবশ্যই অ্যান্টিবায়োটিক, অ্যাপ্রোপ্রিয়েট ডোজে অ্যান্টিবায়োটিক, এবং নিউমোনিয়ার চিকিৎসার যে অ্যান্টিবায়োটিক সেটা কিন্তু কোনো দামি অ্যান্টিবায়োটিক না। আচ্ছা, অ্যামোক্সিসিলিন গ্রুপের একটা খুবই স্বল্প মূল্যের মাত্র 5 দিনের একটা ওরাল মেডিসিন, যার শ্বাসকষ্ট হয়নি, ইনিশিয়াল এটা হচ্ছে আমরা শুরু করি। এটা এই বিষয়ে কিভাবে দিবে শুধু ডক্টর না, IMCI একটা গাইডলাইন আছে যেটা একদম স্বাস্থ্যকর্মীদের জন্য এটা হচ্ছে তৈরি করা হয়। আমরা সারাটা বছর ধরে কিন্তু ট্রেনিং দিতে থাকি, এটা সবাই জানে, মাঠ কর্মীরাও এই ট্রিটমেন্টটা জানে যে 5 দিনের একটা অ্যামোক্সিসিলিন ট্রিটমেন্ট, এটা দিলেই কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু যেটা হয় যে ওই যে ডোজ ঠিক হলো না, তারপরে কমপ্লিকেটেড হয়ে গেল, আসলে সে ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, শ্বাসকষ্ট উঠে গেছে, তখন কিন্তু আর অ্যান্টিবায়োটিক লাগবে, তখন ইনজেক্টেবল, তখন হসপিটালে ভর্তি হতে হবে, অক্সিজেন দিতে হবে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে, তখন অর্গানিজমটা কি সেটাও যে কালচার করে দেখতে হবে এখন তো, এবং শুধু তাই না, ব্যাকটেরিয়া না, তখন ভাইরাসগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। যে সেই সঙ্গে আরও একটি প্রশ্ন আছে যে একবার যদি চিকিৎসা করা হয় কিংবা দীর্ঘমেয়াদে সুস্থ হওয়া সম্ভব কিনা নিউমোনিয়া থেকে, কিংবা বড় হলে বা বয়স বাড়লে আবার হওয়ার শঙ্কা আছে নাকি? আচ্ছা, ব্যাপারটা এমন যে নিউমোনিয়া তো এমন না যে একবার ভালো হয়ে গেল, এটা হাম বা এটা বসন্ত বা হাম না, যে আমার শরীরে একবার নিউমোনিয়া হয়ে গেল, আমার সেটা শরীরে আমার এটা টিকার মতো ভিতর থেকে একটা ইমিউনিটি হলো, সেটা আর কখনো হবে না, ব্যাপারটা এরকম না। এটা আমার নিউমোনিয়া তৈরি মানে হওয়ার নিউমোকক্কাস, তারপরে মেনিগোকক্কাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ভাইরাস, টিউবারকুলোসিস কিংবা মাইকোপ্লাজমা, অনেক অনেক জীবাণু, ব্যাকটেরিয়ারই অনেক প্রকার ব্যাকটেরিয়া আছে, যে কোনো একটা জীবাণু ঢুকলেই সেটা হবে। আর একবার হওয়া মানে আমার শরীরে এটা প্রতিরোধ তৈরি হয়ে গেল, এটা দিয়ে আর পরবর্তীতে হবে না এমন কোনো সিউরিটি নাই। কাজেই যতবারই সে ঢুকবে, যদি আমি ইমিউনিটি আমার শরীরে ভালো না থাকে, তাহলে আমার ওটা বারবারই হবে। একটু টিকা নিয়ে কথা বলতে চাই, যে আমরা দেখি যে, এবং অনেকেই, অনেক চিকিৎসকও বলেন যে আপনারা বলে থাকেন টিকা নেয়ার বিষয়ে, সেক্ষেত্রে আসলে টিকা কি রয়েছে এবং কখন নিতে হয়? আচ্ছা, নিউমোনিয়ার টিকা ওই যে আমি বললাম যে অনেক প্রকার জীবাণু দিয়ে হয়, সেক্ষেত্রে আমাদের ইপিআই, গভর্নমেন্টের ইপিআই, সেখানে যে আমাদের ভ্যাকসিন আছে সেটা মধ্যে কিন্তু কভার করার কথা। তার কারণ শুধু নিউমোনিয়া কিন্তু ওই যে নিউমোকক্কাস দিয়ে হচ্ছে ব্যাপারটা তা না, এটা আমার যদি মিজেলস হয়, পোস্ট মিজেল নিউমোনিয়াও হয়, ইমিউনিটি কমে যায়। আমার যদি হচ্ছে যে ডিপথেরিয়া হয়ে গেলে এখান থেকেও কিন্তু আমার নিউমোনিয়া হতে পারে, টিবি এখান থেকে হতে পারে। তাহলে এই যে আমার যে কভারগুলো দিচ্ছে সবগুলোই কিন্তু নিউমোনিয়ার একটা ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট কভার দিচ্ছে। আর যেটা হয়েছে 2015 সাল থেকে আমাদের ইপিআইতে তো নিউমোকক্কাস ভ্যাকসিন, আমাদের এর PCV10 যেটা, সেটা দেয়া হচ্ছে। সেটা দিয়ে কিন্তু ভাবা হয়েছিল যে না, তার মানে হয়তো নিউমোনিয়াটা প্রকোপ কমে যাবে অ্যাটলিস্ট। এটা যেহেতু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই জীবাণুটার এগেনস্টে দেয়া হচ্ছে, তো ধরা হচ্ছিল যে তাহলে অ্যাটলিস্ট এই জীবাণুটার দিয়ে আর নিউমোনিয়া হবে না। কিন্তু দুঃখের বিষয় এই যে দেখা যাচ্ছে এখন আমাদের এখানে, আমাদের প্রথমেই বলেছি যে ডাটা আমাদের, তখনই আমরা বুঝবো যে রিয়েল ব্যাপারটা কি। আমাদের শিশু হসপিটালে, আমাদের নিউমোনিয়া ওয়ার্ডে, আমাদের রেসপিরেটরি ইউনিটে আমরা গত 3 বছর ধরে স্টাডি করেছি, যেটা আমাদের পাবলিকেশন নেক্সট মান্থই চলে আসবে। সেখানে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত নিউমোনিয়া লিডিং কজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটার অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেয়া হচ্ছে PCV10। আচ্ছা, ঠিক আছে। এবং এই নিউমোনিয়াটা শুধু ওখানেই বসে থাকছে না, এই নিউমোনিয়াটার কমপ্লিকেশন, যেমন প্লুরাল এফিউশন, এই প্লুরাল এফিউশন থেকে পানি থেকে পুজ হয়ে যাওয়া, যেটা ইম্পায়ামা, এইগুলোরও যে আমরা নিয়ে জীবাণু পরীক্ষা করছি, দেখা যাচ্ছে এখানে লিডিং কজ হচ্ছে
স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি যে 15 সালের পর থেকে কোন বাচ্চারা তার মানে কি ভ্যাকসিন দিচ্ছে কি দিচ্ছে না, আমরা এটা নিয়েও স্টাডি করেছি, আমরাও দেখেছি, এবং আমরা দেখছি যে এই বাচ্চাগুলো স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া হচ্ছে, শুধু সেটা হচ্ছে না, অন্য দিয়েও হচ্ছে, কিন্তু এটাও যেটা হওয়ার কথা না। এবং এই বাচ্চাগুলো সবগুলোই কিন্তু এই ইপিআই ভ্যাকসিনটা দেয়া, আচ্ছা, কারণ আমাদের ইপিআই ভ্যাকসিনের কভারেজ কিন্তু খুব ভালো, প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল, এবং বাচ্চারা দিচ্ছে। কিন্তু অত্যন্ত একটা ফ্রাস্ট্রেটিং যে এখনো পর্যন্ত ওই মানে পিসিভি-10 দেওয়ার পরেও আমরা দেখছি যে নিউমোনিয়া লিডিং কজ কিন্তু নিউমোনিয়া রয়ে গেছে। আর সেক্ষেত্রে আপডেট কোনো ভ্যাকসিনের পরামর্শ আছে কিনা? ডেফিনেটলি অনেক আপডেট ভ্যাকসিন আসছে, এরপরে হচ্ছে পিসিভি-13 আসছে, 2023 এখন চলছে। আমাদের যেটা সমস্যা হয়েছে এই যে সেরো কনভার্সন হয়ে যাচ্ছে, তার মানে কি ওই 10-এর জন্য ও কার্যক্ষমতা হারিয়েছে, কারণ তার ভিতরে মিউটেশন হয়ে গেছে, আদার্স সেরোটাইপগুলো চলে আসছে, কিন্তু আমাদের ওই জেনেটিক ওই ইয়েটার আমাদের টেস্টটা কিন্তু নাই, যে আমরা যে মিউটেশনটা দেখবো যে কোনটাতে কাজ করছে। তবে এখন আপডেট যে ভ্যাকসিনগুলো আসছে সেটা যদিও আমাদের এখনো পর্যন্ত সরকারি ইপিআইয়ের ভিতর ঢোকানো হয়নি, তবে বিভিন্ন ডাটা এভাবে যে চলতে থাকে, হয়তো বা আপকামিং এতে ওরা এটাকে আপডেট করে নেবে। তো এখন কিন্তু এই ভ্যাকসিনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল, সেটা বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন সেন্টারে ওটা দেখে নিতে হবে। সেক্ষেত্রে শিডিউল আছে, যেমন 2 বছর উপর হলে একটা, 2 বছর নিচে হলে 2টো, সেটা দেখে বাচ্চাদের নিতে হবে। আরেকটা যেটা ইনফ্লুয়েঞ্জা, ওটা প্রতি বছর এই টিকাটা দিতে হয়, একবার দিলেই যে আর দেওয়া যাবে না তা না, সাধারণত 5 বছরের নিচের বাচ্চা এবং 60 ঊর্ধ্ব যারা আছে, তো এইটা তাদের জন্য এই জীবাণুটা দিয়ে নিউমোনিয়াটা একটু মারাত্মক, এটা প্রাণঘাতী, এই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক যারা আজকের বদ্যিবাড়ি দেখছেন, তাদের বাচ্চারা যাতে নিউমোনিয়া থেকে মুক্ত থাকতে পারেন, তাদের জন্য কি পরামর্শ আছে আপনার? আচ্ছা, নিউমোনিয়া থেকে ভালো থাকতে গেলে ওই যে প্রথমে বলেছি, আপনার নিজের ভিতর ইমিউনিটিটা বাড়াতে হবে। সেটা হচ্ছে ওই যে প্রথমে শাল দুধ, তারপরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং প্র্যাকটিস, সাথে অ্যাপ্রোপ্রিয়েট হাইজিন, এটা বাচ্চাকে শিখিয়ে দিতে হবে, নিজে মেনটেন করতে হবে। আর বাহির থেকে অবশ্যই আপনার বাচ্চাকে টিকা দিয়ে নিতেই হবে। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে বদ্যিবাড়িতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ঋতু পরিবর্তনের এ সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি, তাই বাড়তি যত্নে রাখতে হবে আপনার শিশুকে। সে সঙ্গে চিকিৎসকের পরামর্শে নিতে পারেন টিকাও। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।